সাম্প্রদায়িক সম্প্রীতির বিচারে আমরা এখনো আদর্শ দেশ নই, মন্তব্য প্রেস সচিবের। চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, বললেন তারেক রহমান। আগামী বছরই দেশবাসী রাজনৈতিক সরকার পাবে, জানালেন ওয়াহিদ উদ্দিন। ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ। জামায়াতের প্রশংসা করলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। প্রশাসনে এখনো হাসিনার দোসর, বাজার সিন্ডিকেটেও তারা, বললেন রিজভী। রাজনৈতিক কারণে স্কুল পরিচালনা কমিটি মন্দে পরিণত হয়েছে, মন্তব্য প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার। বর্ণাঢ্য আয়োজনে যশোরে হোন্ডা হারনেট ফেস্ট অনুষ্ঠিত। সিরিজ হারিয়ে ধবল ধোলাইয়ের পথে জ্যোতিরা। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা হয় বলে স্বীকার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বিচারে আমরা এখনো আদর্শ দেশ নই, আমরা ধর্মের ভিত্তিতে বৈষম্যের খবর পাই। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্ট করে প্রেস সচিব বলেন, কথিত ধর্ম অবমাননাকর ফেসবুক পোস্টের কারণে নিয়মিত সহিংসতার ঘটনাও ঘটছে। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক গণমাধ্যমে এবং প্রভাবশালী দেশগুলোর সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া তিনি বিপ্লব পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবর যাচাই করতে স্বাধীন সংবাদপত্র ও মানবাধিকার গোষ্ঠীগুলোকে আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, সঠিক তথ্য উদ্ঘাটনের কাজ যদি সরকার করে তবে তাদের প্রতিবেদনগুলো সন্দেহের চোখে দেখা আশঙ্কা খুবই বেশি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের নেতারা ধর্মীয় ঘটনাবলীর সময় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ এসব প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো বা দেশটিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত সহিংসতাকে পদ্ধতিগতভাবে অতিরঞ্জিত করা হয়েছে বলে অভিযোগ করেন শফিকুল আলম। তিনি বলেন, তারা আশা করেন ধর্মনিরপেক্ষ ও উদারপন্থী সংবাদপত্রগুলো পরিষদের ধর্মীয় সহিংসতার অভিযোগগুলো নিয়ে নিজস্ব তদন্ত করবে। তিনি আরও জানান, বিশেষজ্ঞরা তাকে বলেছেন, ঐক্য পরিষদের প্রতিবেদনগুলো বাংলাদেশের সংখ্যালঘু বিরোধী সহিংসতা নিয়ে ভুল তথ্যের বৃহত্তম উৎস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় কোনো ক্ষেত্রেই জবাবদিহিতা ছিল না, কিন্তু আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। শনিবার বিকেলে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি স্বাধীন নির্বাচন চাই, সেই নির্বাচনের ফল যাই হোক তা বিএনপি মেনে নেবে। জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী বছর দেশবাসী একটা রাজনৈতিক সরকার পাবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, এই মুহূর্তে দেশের বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে অর্থনৈতিক ও আয় বৈষম্য। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ABCD সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে বাংলাদেশ অনেক দূরে রয়েছে। ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগের গতি বাড়ানোর লক্ষ্যে এই সুবিধা চেয়েছিল নয়াদিল্লি। তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ভারতের প্রস্তাবটি নাকচ করে দিয়েছে। বিটিআরসির সূত্র অনুযায়ী বাংলাদেশের আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে ভূমিকা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 ডিসেম্বর এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম নামে দুটি প্রতিষ্ঠান ভারতীয় কোম্পানি ভারতীয় এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল। প্রাথমিকভাবে এই প্রস্তাব মঞ্জুরও করা হয়েছিল, তবে এই ট্রানজিট সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।
ব্যক্তি ও দলগতভাবে আদর্শের চর্চা ও আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর বিষয়ে জামায়াতের প্রশংসা করেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। শুক্রবার এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন, একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসেবে ওন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। আপনি স্বীকার করুন বা নাই করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানো দলগত ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকিয়ে রাখার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক। প্রশাসনে এখনও শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে, কিন্তু এসব বিষয়ে কথা বললে উপদেষ্টারা বিরক্ত হন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর বাসাবো এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, আমরা সরকারের উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দেখছেন তাদের যখন বলি হাসিনার দোসররা এখনও ভেতরে আছেন, তারা বিরক্ত হন। আমার প্রশ্ন, দোসররা আপনাদের সাহায্য করবে এটা চিন্তা করেন কিভাবে? বাজার সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, 190 টাকা কেজিতে সয়াবিন তেল কিনবে জনগণ, বাজারের মূল্য এত চড়া থাকবে কেন? উপদেষ্টারা বসে বসে দেখছেন, বুঝছেন না সিন্ডিকেট এখনো আওয়ামী লীগেরই। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, রাজনৈতিক কারণে স্কুল পরিচালনা কমিটি ভালোর পরিবর্তে মন্দে পরিণত হয়েছে, অথচ এই কমিটিগুলোতে কমিউনিটি নেতাদের অন্তর্ভুক্তি ছিল একটি ভালো উদ্যোগ। এখন আমাদের ভালো কাজ করতে হবে যাতে ভবিষ্যতের জন্য উদাহরণ সৃষ্টি হয়। যশোর জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে স্থানীয় সার্কিট হাউসে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপদেষ্টা আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীকে এমনভাবে জ্ঞান দান করতে হবে যাতে তারা সকল ক্ষেত্র থেকে জ্ঞান আহরণের আগ্রহী হয়ে ওঠে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বর্ণাঢ্য আয়োজনে যশোর টাউন হল মাঠে ভেনাস অটোর আয়োজনে অনুষ্ঠিত হলো হোন্ডা হারনেট 20 ইভেন্ট। শনিবার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এতে বিনামূল্যে সার্ভিস ক্যাম্পেইন, ফ্রি গেম, টেস্ট রাইড, জিগজ্যাগ ও স্লো রাইডিং, 360 ডিগ্রি ফটো বুথ, বাইক প্রদর্শনী ছিল। সন্ধ্যায় কনসার্ট এবং বর্ণাঢ্য আতশবাজি ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। ভৈরব নদ থেকে বালু উত্তোলনের ফলে ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে জনউদ্যোগ যশোর শনিবার পুরাতন কসবা ঘোষপাড়া নদী পাড়ে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন জনউদ্যোগের আহ্বায়ক নাজির আহমেদের পক্ষে মাহবুবুর রহমান মজনু। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ডিপ স্টেটের বিভিন্ন শক্তি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। দলটি বলছে, এই তৎপরতায় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত। 2 দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক জোরালো। কিছু ভিন্নতা ও উত্তেজনা থাকার পরও এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছে দুই দেশ। এমন সময় এই অভিযোগ বিস্ময়কর বলে মনে করা হচ্ছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আয়ারল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজে ঠিক উল্টোটা ঘটেছে টি-20 সিরিজে। ওয়ানডেতে আইরিশ নারী ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা, কিন্তু টি-20তে উল্টো হোয়াইট ওয়াশ হওয়ার পথে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাত্র 12 রানে হারালেও একই মাঠে দ্বিতীয় টি-20তে আইরিশ নারীদের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। সফরকারীদের করা 134 রানের জবাবে ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় বাংলাদেশ নারী ক্রিকেট দল অল আউট হয়েছে মাত্র 78 রানে, যার ফলে 47 রানের বড় ব্যবধানে হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হলো। শেষ ম্যাচ হারলেই নিশ্চিত হবে ধবলধোলাই। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।